বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়ল ৩১শে মে পর্যন্ত। অনিবন্ধিত সিম রোববার সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের বিচার করা হবে, তা না হলে ষড়যন্ত্র বন্ধ হবে না। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। নিয়মতান্ত্রিক রাজনীতি ও আইনের স্বাভাবিক প্রক্রিয়া রুদ্ধ করে সরকারি জঙ্গিবাদ উত্থানের পথ তৈরি করে দিচ্ছে, বললেন বেগম জিয়া। অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন। হত্যাকারী শনাক্ত না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং বৃষ্টি না হওয়ায় রাজধানী সহ সারা দেশে বেড়েছে গরমের তীব্রতা। চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে আরও ২ জনের মৃত্যু। ২-৩ দিনের মধ্যে কমতে পারে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া বিভাগ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। অবশেষে বাড়ানো হলো বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা। গ্রাহক ভোগান্তির কথা বিবেচনা করে আগামী ৩১শে মে পর্যন্ত এ সময় নির্ধারণ করে দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এই সময়ের মধ্যে সিম নিবন্ধন না করলে ১ জুন থেকে স্থায়ীভাবে সিমগুলো বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি। সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে গ্রাহকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার নিবন্ধনের শেষ দিন থাকায় সার্ভার সমস্যা, ধীর গতিসহ নানা বিড়ম্বনার অভিযোগ ছিল গ্রাহকদের কণ্ঠে। প্রায় ৫ মাস ধরে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম পুনর্নিবন্ধন হলেও এখনো প্রায় ৪ কোটি সিম অনিবন্ধিত থাকায় সিম নিবন্ধনের সময়সীমা আগামী ৩১শে মে পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে নতুন এই সময়সীমা বেঁধে দিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ৩১শে মে রাত ১২টার পর অনিবন্ধিত সকল সিম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সিম পুনর্নিবন্ধনের জন্য ৩১শে মে রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। রাত ১২টার পর যে সিমগুলো রিভেরিফিকেশন হয়নি, সিমগুলো সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ করে দেব। ১ মে থেকে র্যান্ডম প্রতীকী ভাবে বন্ধ হবে ৩ ঘন্টার জন্য কিছু সিম, যেগুলো পুনর্নিবন্ধন করা হয়নি। নিবন্ধনের সময়সীমা বাড়ানোয় সাধারণ গ্রাহকদের অনেকে স্বাগত জানালেও কেউ কেউ বলেছেন বিষয়টি আরো আগেই বিবেচনা করা উচিত ছিল। হাইকোর্টের রুলের পরে যে সময়টা এটা খুব কম হয়ে গিয়েছিল, তো ১ মাস সময় বাড়ানোর ফলে এটা আমাদের জন্য আসলে খুবই ভালো হয়েছে। আমি সকাল থেকে টোটাল 4টা সিম নিয়ে ঘুরছি, যে ওয়ারি, তারপরে রবি, এগুলো সব করতে হবে, তো এই চাপটা একটু কমলো। এই ঘোষণা যদি আরো ১ সপ্তাহ আগে দিত তাহলে আজকে যে ভোগান্তিগুলো হচ্ছে আর কি এটা হতো না। কোটি কোটি নিবন্ধনের কাজ এত অল্প সময়ের মধ্যে সম্ভব না। এদিকে পূর্ব ঘোষণা অনুসারে ৩০শে এপ্রিল নিবন্ধনের শেষ দিন হওয়ায় স্বাভাবিকভাবেই সার্ভিস সেন্টারগুলোতে ভিড় ছিল লক্ষণীয়, ছিল নানা অভিযোগও। প্রাইভেট কোম্পানি হাতের ছাপ নিব, পরে কোন সময় কোন প্যাচে ফালাই দেয়। এখন যেহেতু আইনে হাইকোর্ট আদেশ দিছে, আর তার কিছু করার নাই। শুধু ঝামেলা, কোনো উটকো ঝামেলা মনে হচ্ছে, আর কিছু না। গ্রাহকদের উপরে চাপাই দেওয়া হয়েছে যে আপনারা করেন, নাহলে বন্ধ করে দেওয়া হবে। অপারেটরদের কোনো চাপ নেই, কোথাও যে ফর্ম পাওয়া যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আসি। সার্ভারে থাকা জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে মিলিয়ে গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম এবং রিম পুনর্নিবন্ধনের কার্যক্রম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করেছে তাদের বিচার হবেই, কারণ এসব ঘটনার বিচার না হলে ষড়যন্ত্র বন্ধ হবে না। শনিবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে গোপালগঞ্জে আলাদা মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সুবিধা করতে না পেরে বিএনপি জামায়াত এখন বেছে বেছে গুপ্ত হত্যা চালাচ্ছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের গোপালগঞ্জ সফরের শেষে বিকেলে নিজ সংসদীয় আসন কোটালীপাড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে যা রূপ নেয় জনসভায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের মূল লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায় তার সরকার। এ সময় দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধেও সরকারের কঠোর অবস্থানের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বিদেশের মাটি থেকেও। এফবিআই অফিসার তাদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছে, জয়কে অপহরণ করবে সেই ষড়যন্ত্র করেছে। আর ওই ষড়যন্ত্রের সাথে জড়িত বিএনপির উপদেষ্টা, বিএনপির কিছু লোক জয়কে হত্যার ষড়যন্ত্র করবে।
আর তাদের কিছুই বলা যাবে না, এটা কোন ধরনের কথা? যারা হত্যা ষড়যন্ত্র করবে তাদের বিচারও বাংলার মাটিতে অবশ্যই হবে, কারণ তাদেরকে বিচার করতে না পারলে এদেশে কোনো ষড়যন্ত্রই বন্ধ হবে না। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এর আগে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে বাংলাদেশকে জঙ্গিদের অবাধ বিচরণ ক্ষেত্র বানিয়েছিল। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদের স্থান হবে না। মানুষ কুড়িয়ে পায় না, এখন গুপ্ত হত্যা, এটা পরিকল্পিতভাবে হত্যা করা। ইসলাম কখনো এই খুন খারাপি পছন্দ করে না, এটা কখনো করতে বলেনি। কাজে বাংলাদেশে কোনো সন্ত্রাসের জায়গা হবে না। গোপালগঞ্জে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এবং এই জনসভায় এসে প্রধানমন্ত্রী বললেন, তার সরকার শুধু গোপালগঞ্জে নয়, সারা বাংলাদেশের সুষম উন্নয়ন করছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে জনগণকে তার সরকারের প্রতি অব্যাহত সমর্থন দানের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে গোপালগঞ্জ শহরের অদূরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি একটি ব্রিজ, ডাকঘর, শিশু একাডেমি ও মহিলা কমপ্লেক্সেরও উদ্বোধন করেন তিনি। পরে 6টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ইজাদ শৌমিক, সময় সংবাদ, গোপালগঞ্জ। নিয়মতান্ত্রিক রাজনীতি ও আইনের স্বাভাবিক প্রক্রিয়া রুদ্ধ করে দিয়ে সরকার দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাজধানীতে জাগপার কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। গুপ্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেগম জিয়া বলেন, অপরাধী শনাক্ত না করে বিরোধী পক্ষের ওপর দায় চাপিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করছে সরকার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 36তম জাতীয় কনভেনশনে শনিবার বিকেল 4:30টার দিকে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে জাগপার নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন 20 দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বেগম জিয়া। কুপিয়ে হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকার এসব হত্যার ঘটনা বন্ধ করতে পারছে না, বরং তারা এর দায় দায়িত্ব চাপাচ্ছে বিরোধী দলের ওপর। এতে তদন্ত প্রভাবিত হচ্ছে। সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ারও অভিযোগ তোলেন বিএনপি চেয়ারপারসন। নিয়মতান্ত্রিক রাজনীতি ও আইনের স্বাভাবিক প্রক্রিয়াকে রুদ্ধ করে দিয়ে তারাই জঙ্গিবাদের উত্থানের পথ করে দিচ্ছে বলে আমরা মনে করি। সাংবাদিক শফিক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন বেগম জিয়া। পাশাপাশি সজীব ওয়াজেদ জয়ের আর্থিক বিষয়াদি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি আদালতে একটি মামলার নথিতে আছে প্রধানমন্ত্রীর পুত্রের একটি অ্যাকাউন্টে 2,500 কোটি টাকার সমপরিমাণ $300 মিলিয়ন জমা। এই টাকার উৎস কি? তারা এ টাকার কথা ধামাচাপা দিতে প্রবীণ সাংবাদিক শফিক রহমানকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। সরকারকে গণবিচ্ছিন্ন দাবি করে বেগম জিয়া বলেন, এভাবে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। মাথা নত করব না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। নাশকতার উদ্দেশ্যে সুন্দরবনে আগুন দেয় দুর্বৃত্তরা, জানালেন প্রধান বন রক্ষক। পাস পারমিট বন্ধ করায় অনিশ্চয়তায় কয়েক লাখ বনজীবীর জীবন জীবিকা। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে 7ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। দোষীদের শনাক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান, ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে মৌন মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ইংরেজি বিভাগের সামনে মুকুল মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে অন্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাও অংশ নেন। পরে সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন থেকে দোষীদের শনাক্ত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। কনসার্নিং অথরিটি যদি এখনো ধীর গতিতে আগাতে থাকেন তাহলে আমি জানি না যে আমরা সকলেই সেই পঞ্চম জোন কিনা যারা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছি।
এরকম একটা ছাদ যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের মানে হারিয়ে যাওয়ার জায়গাটা অনেক বড়, আমরা অনেক কিছু হারিয়ে ফেললাম। দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসবেন, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে দুপুরে চলমান এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে, আরো সুদক্ষ হতে হবে এবং শত্রুর দিকে তাকিয়ে কথা বলতে হবে। একদিকে যেমন একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে, সেটা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে এবং সেই সাথে সাথে এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুততার সাথে করতে হবে, এটাই আজকে বিশ্ববিদ্যালয় পরিবারের দাবি। গত 23 এপ্রিল নিজ বাসা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ব্লগার হত্যা সহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। এছাড়া নগরবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে বাড্ডার আফতাব নগরের ডিএমপির এক সভায় একথা বলেন পুলিশ কমিশনার। ইতিপূর্বে যত ব্লগার শুরু হয়েছে ম্যাক্সিমাম ঘটনায় আমরা চার্জশিট দিয়ে ফেলেছি। 5টি মামলা তদন্তাধীন রয়েছে, তার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কলাবাগানে হত্যা মামলা, আমি শুধু বিনয়ভাবে বলতে চাই আতঙ্ক হওয়ার কিছু নাই। অতীতেও যেমন আমরা কোন খুনিদেরকে রেহাই দেই নেই, সকলকে আমরা আইনের আওতায় এনেছি। এই ঘটনা ইনশাআল্লাহ উদ্ঘাটন করব। বৃষ্টি না হওয়ার কারণে রাজধানী সহ সারা দেশে গরমের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এর মাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে তীব্র গরমে লোডশেডিং এর কারণে নাভিশ্বাস উঠেছে রাজধানীবাসীর। এপ্রিল মাসের শুরু থেকে দেশের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহের কারণে নাভিশ্বাস উঠেছে রাজধানীবাসীর। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। অন্যদিকে লোডশেডিং গরমের মাঝে রাজধানীবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। শরীর খারাপ লাগে, কালকে বমি করছে, ছোট মাথা ব্যথা, গায়ে যে বিচি মতো হচ্ছে, বাচ্চাদের জ্বর। প্রচন্ড গরম, তার জন্যই তো ছাতা নেওয়া আর কি। এখানে গরমের তাপের সহ্য করা যাচ্ছে না। গরম থেকে রক্ষা পেতে অস্বাস্থ্যকর জেনেও তৃষ্ণা মেটাতে অনেকেই পান করছেন খোলা বাজারের শরবত। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিলে গরমের মাত্রা স্বাভাবিক থাকলেও বৃষ্টি না হওয়ায় এর তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তবে গরম আর বাড়ার আশঙ্কা নেই। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতি যে অবস্থায় আছে এটা এর চাইতে সিভিয়ার হবে না, এটা ক্রমান্বয়ে স্তিমিত মানে ভালোর দিকে আসবে। এদিকে গরমের পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতি নিয়েছে মহাখালীর কলেরা হাসপাতাল কর্তৃপক্ষ। 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবে, ডায়রিয়া হলেও বুকের দুধ খাওয়াবে এবং সেটি বাড়িয়ে দিবে চেষ্টা করবে, আর সাথে সাথে গ্লুকোজ স্যালাইনটা একটু দিবে। এর বাইরে আর কোনো কিছু দিবে না। আর বাড়তি খাবার যেটা আছে 6 মাসের পরে সেটা দিবে। চট করে অ্যান্টিবায়োটিক বা এটা সেটা এগুলি খাওয়ার কোনো প্রয়োজন নেই। সুস্থ থাকতে প্রচুর পরিমাণ পানি ও গ্রীষ্মকালীন ফলমূল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। আগেই জানিয়েছিলেন প্রবাসী বাঙালি শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন শ্রমিক অধিকার কর্মী নাহার আলম। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন শ্রমিক অধিকার সংগঠন আন্দোলন এর নির্বাহী পরিচালক প্রতিষ্ঠাতা নাহার আলম। নাহার আলম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। স্বাগতম সময় টিভিকে এবং আপনাকেও। দর্শক, আজকে আমরা কথা বলবো প্রবাসে বাঙালি শ্রমিক। আজকে প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যেই পরিসরে কাজ করেন এটি নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। আন্দোলন সংগঠনের পুরো নাম হলো আন্দোলন অর্গানাইজিং সাউথ এশিয়ান ওয়ার্কার। এটা প্রতিষ্ঠিত হয় 1998-এ, আর ওইটার আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং ফাউন্ডার নিজে। এবং আমি অন্যান্য সংগঠনগুলোর সাথে কাজ করি, যেমন এনওআইইউ মেডিকেল সেন্টারের সাথে আমি কাজ করছি বর্তমানে অ্যাজ এ কমিউনিটি হেলথ ওয়ার্কার। ওখানে রিসার্চ প্রজেক্টে কাজ করি বাংলাদেশি ডায়াবেটিক্স রোগীদের নিয়ে।
আর আমি আরেকটা প্রজেক্টে কাজ করি, সেটা হলো এখানে কয়েকটা হসপিটাল মিলে রিসার্চ প্রজেক্টটাকে পারফেক্ট করার জন্য একটা সংগঠন হয়েছে, সেটার নাম হলো CDRN, ওটার হলো এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমরা আজকে মূলত কথা বলবো যে আমাদের এই মে দিবসে শ্রমিকদের অধিকার নিয়ে। সেই কারণে আমি আপনাকে জানতে চাই যে আন্দোলন যে সংগঠনটি আপনি করছেন, এদের কাজটি কি? যখন ওয়ার্কাররা সাফার করে মালিকদের সাথে, মালিকরা বেতন ঠিক মতো দেয় না, সেই সময় আমরা ওদের কেসটা হাতে নিই এবং ওই কেসগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন করি। যেমন ধরেন মালিকদের কাছে বললেই তারা পয়সাটা ফেরত দেয় না, ইভেন লয়ারকেও পাঠালেও সেটা ঠিক মতো পাওয়া যায় না প্রাপ্যটা, তখন আমরা আউটসাইডে ডেমনস্ট্রেশন করা হয়, আইনগতভাবে ওদেরকে ল স্যুট করা হয়। গৃহকর্মীদেরকে নিয়ে বেশি কাজ করছেন? গৃহকর্মীদের নিয়ে কাজ করছি আন্দোলন থেকে, ডেফিনেটলি। বিশেষ করে ডিপ্লোম্যাটদের ওয়ার্কাররা এখানে যারা নিয়ে আসে, ডিপ্লোম্যাটরা কাজ করে, ঘরের ভিতর বন্দি রাখা হয়, ওদেরকেও মাঝে মাঝে এরকম পর্যায়ে এসছে যে পুলিশ নিয়ে আমাদেরকে ওদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশিরা অনেক আছেন, যেমন আমাদের বাংলাদেশ থেকে অনেক ওয়ার্কাররা মিডল ইস্টে চলে যায়, বিশেষ করে মহিলা ওয়ার্কাররা সেখানে বাহরাইন অন্যান্য জায়গায় যায়। সেখান থেকে মালিকরা ধরেন বাহরাইন ডিপ্লোম্যাট তাদেরকে পেয়ে এজেন্সির মাধ্যমে ওদেরকে দেশে নিয়ে আসে, ওরা অত্যাচার হয়। এটি কি শুধুমাত্র আমাদের দক্ষিণ এশীয়দের ক্ষেত্রে প্রযোজ্য, বা এখানকার টোটাল চিত্রটা কি? আসলে শুধু যে দক্ষিণ এশীয় ওয়ার্কাররা সাফার করছে আসলে তা না, কালোরা করছে, হেসিয়ানরা করছে, চাইনিজরা করছে, কোরিয়ান, সবাই সাফার করছে। আমরাই প্রথম এই দেশে এই সংগঠন শুরু করি, কারণ আমি এই দেশে ওয়ার্কার হিসাবে কাজ করি। আমি জানি যে কত বড় অত্যাচার হয় ইনসাইডে, বাসার ভিতরে। আমিও বেবিসিটার হিসেবে কাজ করতাম প্রথমে এখানে, যার জন্য আমি এই ওয়ার্কার অধিকার নিয়ে কাজ করার জন্য আমি খুবই আগ্রহী এটা করার জন্য, আনটিল আমি দেখি যে কোনো ওয়ার্কার সম্মান পাচ্ছে তার সে যে কাজ করে। কারণ বেবিসিটারকে মানুষ হেট করে, হাউসকিপারকে মানুষ আমাদের দেশীয় স্টাইলে দেখতে চেষ্টা করে। যারা শিক্ষিত, ইভেন তারা আমি ডিগ্রিও আছে বাংলাদেশে, তারাও এসে এই দেশে সাফার করছে, কারণ ইংলিশ সেভাবে না জানার জন্য, কাজের সুবিধা অসুবিধা তারা না জেনে এই কাজ করতে শুরু করে, তো এরাও সাফার করছে। ইটস নট লাইক অনলি কেউ কেউ এই দেশে ভিজিটিং ভিসায় এসে সাফার করছে, কেউ কেউকে ফ্যামিলিরা নিয়ে এসে সাফার করছে, কেউ কেউ হাজবেন্ড তাদেরকে বিয়ে করে নিয়ে আসে। আমি শুধু ওমেনদের বলি না, ছেলেরাও সাফার করছে এইভাবে। মে দিবসের ভাবনা থেকে আমাদের দক্ষিণ এশীয় শ্রমিকদের অবস্থাটা আজকের এই সমাজে কি? আমরা একটা ক্যাম্পেইন শুরু করি 2001 থেকে। এই 2001 থেকে যে ক্যাম্পেইন করতে করতে 2011 একটা আইন পাশ হয় এখানে নিউ ইয়র্ক স্টেটে, সেটা হলো ডোমেস্টিক ওয়ার্কার বিল অব রাইটস, এবং এটার উৎপত্তি ছিল আমাদের সংগঠন থেকে, এবং এখন এটা প্রসার হয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালিও লোকেরা কাজ করছে। যেমন ধরেন আটলান্টা, ক্যালিফোর্নিয়া, বস্টনে ওরা অলরেডি আইন পাস করেছে, এবং আমাদের কাছ থেকে অনেক সাজেশন নিয়ে কাজ করে। এবং সেই সংগঠন যখন আমরা শুরু করি তখন 3টা সংগঠন ছিল, আন্দোলন, হেসিয়ান একটা গ্রুপ, আর চাইনিজ একটা মেয়ে ছিল, আইজেনফু ক্যাপ থেকে কাজ করতো। এই 3 জনে আমরা শুরু করি কাজটা। যাই হোক, একটা ঘটনার কথা বলি যে এক সময় পত্রপত্রিকাতে এই ঘটনাটা এসছে যে বাংলাদেশি একটা বাহরাইনে কাজ করতো মহিলা, যাকে নিয়ে আসা হয়েছিল, তাকে টর্চার করা হয়েছে, বিল্ডিং এর মধ্যে ধাক্কা মেরে তাকে কপালটা কেটে ফেলা হয়েছে বাহরাইনি মালিকের ওয়াইফ, কারণ সে বিল্ডিং এর 42 তলা থেকে নিচে কেন দেখলো। এরপরে সে ফলের দোকানে গিয়ে তার প্লেনটা, তার যে কমপ্লেন ছিল সেটা সে শেয়ার করছে, একবার শুধু বাইরে আসতে সুযোগ পেয়েছিল সে। তখন আমি এবং আমার গ্রুপ, আমার হাজবেন্ড সহ, পুলিশ সহ আমরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি ওখান থেকে। এরপরে আরো অনেক কেস, যা লং আইল্যান্ডে একজনের কান কেটে তার 17টা সেলাই দিতে হয়েছে, তার দাঁতগুলো সমস্ত ফেলে দিছে। এটা ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন যে এই কাজের মেয়েকে কিভাবে টর্চার করা হয়েছে, যদিও আমরা প্রাপ্য হিসাবে $1 মিলিয়ন অধিকার করে পেয়েছি তার জন্য। তো আপনাদের এই সংগঠনগুলো ছাড়া কি এদেশের রাষ্ট্র ব্যবস্থায় কি বা এমন কোনো নেই অধিকার নিশ্চিত করার ব্যাপারটি, কিংবা এদের নির্যাতন বন্ধে কোনো আইন বা অন্য কোনো কিছু নেই এখানে? এখানে যেটা হয়, যখন কোনো ঘটনা ঘটে পুলিশকে ফোন করা হয়, পুলিশ তখন এসে কয়েকটা নাম্বার দিয়ে যায়, তারপরে ওরা ওদের ডিউটি ওদের পালন করে, যেখানে অ্যাবিউজ হয়েছে কিনা, এখানে গায়ে কোনো স্কিনে কোনো কিছু দেখা গেছে কিনা, ও ছাড়া আর কোনো কিছু ওখান থেকে পাওয়া যায় না। হয়তো আমাদের সংগঠনের নাম তারা দিয়ে দিল যে ওখানে যাও, তারা যোগাযোগ করো, এইটুকু হয়। যে মালিকটা তাদেরকে নিয়ে আসলো, অথবা একটা ওয়ার্কার এই দেশে কাজ করে, তার কোনো ফ্যামিলি নাই এখানে, সেই হিসাবে তারা
ট্রিট করে। এক নাম্বার যে এখানেও অনেক মানুষ আছে যে জর্জরিত হচ্ছে, বলার কাউকে পাচ্ছে না, তখন দেখে যে ওই জায়গাটা দুর্বল, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে যে পুলিশ ফোন করে তুমি ইলিগেল অথবা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। এইটা একটা সমস্যা আছে। কেন করছে? আমি মনে করি মানসিক রোগী তারা। তা না হইলে একটা মানুষের উপর যখন একটা মানুষ হাত তোলে, একটা মানুষকে যখন খাওয়াটাও ঠিক মতো দেওয়া হয় না, এই দেশে খাবারের এত 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 দাম না যে এই খাওয়াটা আপনি 3 বেলা একটা মানুষকে দিতে পারবেন না, সেইটাও দেওয়া হয় না। নিউ ইয়র্কে কিন্তু যাদের কাগজপত্র নেই তাদের কাজ করার ক্ষেত্রে, তারা যদি কাজ করেন সেক্ষেত্রে কি কোনো বড় ধরনের কোনো ঝুঁকি আছে আইনগতভাবে? অনভিজ্ঞতার জন্য এটা হচ্ছে, কারণ কাগজ থাক আর না থাক, নিউ ইয়র্কে আইন আছে যে আপনি যদি কাজ করে থাকেন সেই কাজের অধিকার নিয়ে আপনি সেই অধিকার চাইতে পারেন। তো ডিপার্টমেন্ট অফ স্টেট ডিপার্টমেন্ট অ্যান্ড ওইসব জায়গাগুলোর কথা জানা নাই অনেকের, যার জন্য ওরা ওই পর্যন্ত যায় না। কিন্তু প্রত্যেকেরই, আপনি লিগেল আর ইলিগেল যেই হন না কেন, আপনি এই অধিকারটা আছে, আপনি ওখানে যেতে। ইভেন ডিপ্লোম্যাটিক ওয়ার্কারদের জন্য একটা আইন পাশ হয়েছে যে আপনি যখন কাজের জন্য যে প্রাপ্যটা পাননি সেটার জন্য, অধিকারের জন্য যদি আপনি কোনো ফাইট করেন, আপনি যেই টাইমটা আপনি এখানে থাকবেন সেখানে যেন একটা এক্সট্রা ভিসা দেওয়া হয়, সেই ভিসা নিয়ে আপনি ওইটার জন্য ফাইট করবেন। গৃহকর্মীরা আমাদের দেশ থেকে আসেন এখানে এবং এই ধরনের একটা পরিস্থিতির শিকার হন বা এই ধরনের একটা পরিস্থিতিতে পড়েন, তাদের এখানে এসে আয় উপার্জনের জন্য তারা এসে থাকেন, তাদের জন্য আপনাদের পরামর্শটা কি? যারা এই দেশে আসে, অ্যাটলিস্ট যদি আসার আগে একটু হোমওয়ার্ক করে আসে, যেমন ধরেন জেনে আসে যে এই দেশে আসার পরে তাদের আইন কানুনটা সম্পর্কে একটুখানি জানা উচিত। এট দ্য সেম টাইম যারা অ্যাবিউজ হচ্ছে জানেই না কোথায় আসছে আসলে, এই জন্য তাদের একটুখানি, আমেরিকার কোনো সংবাদ শুনলে অনেকেই আমরা ভুলে যাই আসলে কোথায় যাচ্ছি। শুধু এইটা নয় যে ওয়ার্কাররা ওয়ার্কার হিসাবে আসে, একজন মেয়েকে যখন বিয়ে দেয় তারা খবরও নেয় না যে এই দেশে সেই ছেলেটা কি অবস্থায় আছে। এখানে আসার পরে সে বিকামে ওয়ার্কার। ওই মেয়েটাও টর্চার হচ্ছে দুই জায়গা দিয়ে, বাসা এবং ওয়ার্ক ক্ষেত্রে। তো এইগুলা আমাদের সমাজ আসলে জানা উচিত আর একটু বেশি। আপনাকে বলছে যে আপনি রং, আপনার কাগজ নাই, আপনাকে যখন সে হায়ার করলো সেই সময় সে জানে ওটা আপনার নাই। কাজে আপনাদের উচিত যে এটা জানা, বিশেষ করে। আর আমাদের মতো সংগঠন একজন নয়, আরো অনেক আছে। ইভেন গভর্নমেন্ট সংগঠনগুলো যখন কোনো কমপ্লেইন আসে ওয়ার্কারদের নিয়ে, তখন তারা ইমিগ্রেশনটাকে বাদ দেয়। ইমিগ্রেশন তখন ওইভাবে তৎপর হয়ে কাজ করে না যতক্ষণ না এই কেস সেটেল ডাউন হচ্ছে। অনেকেই কমপ্লেইন করে সেখানে, কিন্তু আসলে দেখা যায় ওয়ার্কারকেই সাপোর্ট করে। কাজেই তাদের ভয় পাওয়া উচিত না। নাহার আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আমাদের প্রবাসীদের জন্য কিছু বলুন। প্রবাসীদের জন্য যেই খবরটা আমি দিতে চাই যে আপনারা ভয় পাবেন না। আসলে কাজ করছেন, আপনি শ্রম দিচ্ছেন, আপনার অধিকার, আপনার পাওয়ার অনেক বড় অধিকার রয়েছে। এবং শুধু আপনি নন, আপনি একা নন, আসলে এখানে অনেকে এরকম রয়েছে। এবং আমরা যারা এই দেশে কাজ করছি, আমরাও কর্মী ছিলাম, আমরাও সাফার করেছি। আপনি বেরিয়ে আসুন, আপনি ওইগুলো শুনবেন না যে আপনার জন্য পুলিশ কল করবে এবং আপনি ভয় পাবেন। আসলে আইনগতভাবে আপনি যদি আনডকুমেন্টেড থাকেন, আপনি অধিকার আছে আপনার অধিকার নিয়ে কাজ করার জন্য। দর্শক, আশা করছি ভাগ্যের অন্বেষণে যারা এই প্রবাসে শ্রম দিচ্ছেন তারা আরো অনেক সচেতন হবেন এবং আমরা তাদের প্রতি আরো মানবিক হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, আগেই জানিয়েছিলাম প্রবাসে বাঙালি শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন শ্রমিক অধিকার কর্মী নাহার আলম। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। প্রবাসের সময়ে আরো থাকছে। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। পেয়েছেন 83 ভোট। নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বারবার সুন্দরবনে আগুন দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বনরক্ষক। শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এদিকে বারবার আগুন লাগার ঘটনায় বনের পূর্ব বিভাগ জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের পাস পারমিট। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে বনের ওপর নির্ভরশীল কয়েক লাখ মানুষ। এই ঘটনায় 6 জনকে অভিযুক্ত করে মামলা করেছে বন বিভাগ। গত 27 এপ্রিল সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদবাই রেঞ্জের ধানসাগর স্টেশনের 25 নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা আগুন 3 দিন পর আজ দুপুরে নিয়ন্ত্রণে আসে। এই নিয়ে গত 1 মাসে 4 বার অগ্নিকাণ্ড হল সুন্দরবনে।
টাঙ্গাইলে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে গোপালপুর উপজেলার ডুবাইল বাজার এলাকায় এ হত্যাকাণ্ড হয়। র্যাব জানায়, দুপুরে একটি মোটরসাইকেল নিয়ে 3 যুবক ডুবাইল বাজারে কাপড় ব্যবসায়ী নিখিল চন্দ্র জোয়ারদারের দোকানে আসে। এক পর্যায়ে তারা নিখিলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তারা নিখিলের পাশে একটি ব্যাগে বোমা সদৃশ্য কয়েকটি বস্তু ফেলে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক আলামত সংগ্রহ করে। এদিকে নিহতের পরিবার জানায়, ধর্ম নিয়ে কটূক্তি করায় 2012 সালের একটি মামলায় নিখিল 24 দিন কারাভোগ করেন। ওই ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তারা। বগুড়ায় প্রতিপক্ষের হামলায় ওয়াহিদ আলী নামে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় 4টি দোকান সহ 14টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার সকালে সদরের বানদিঘি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বানদিঘি পূর্বপাড়া এলাকার হিরু ও মিলনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী সহ 5 জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী ওয়াহিদ আলী মারা গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষের 10টি বসতঘর ও 4টি দোকানে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত 3 শতাধিক বাংলাদেশি প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটি দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিউজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী সেকুল ইসলাম চৌধুরী, ইউএই বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রকৌশলী গাজী শামসুদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আশিস বড়ুয়া সহ অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্দা নামল প্রথমবারের মতো বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা উৎসবের। শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এই চলচ্চিত্র উৎসবে দেশের প্রয়াত 3 জন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বের নামে পুরস্কৃত করা হয় নির্মাতাদের। ইমপ্রেস টেলিফিল্মের অর্থায়নে নির্মাতা আকরাম খানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঘাসফুল জিতে নেয় জহির রায়হান শ্রেষ্ঠ কাহিনী চিত্রের পুরস্কার। আলমগীর কুমকুম প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার পায় পলাশ রসুলের রাজনৈতিক প্রেক্ষাপটের হেফাজতনামা। আর বাদল রহমান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছে আমিনুর রহমান মুকুলের অবরোধ। এর আগেই এ চলচ্চিত্রটি ভারতের দিল্লি চলচ্চিত্র উৎসবে 3টি বিভাগে পুরস্কার জিতে নেয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 5ম দফার ভোট গ্রহণে সর্বোচ্চ সংখ্যক 78% ভোট পড়েছে বলে স্থানীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কলকাতায় 4টি, 24 পরগনায় 31টি আর হুগলি জেলায় 18টি আসনে 349 জন প্রার্থী নির্বাচন করতে মোট 1.5 কোটি ভোটার এবার ভোট দেন। দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ দফা নির্বাচনে সংঘর্ষের ঘটনা ঘটায় এবার নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভোটাররাও তাদের সন্তুষ্টির কথা জানান। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতার চেষ্টার অভিযোগে কমপক্ষে 200 জনকে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে বিধানসভা নির্বাচনে এবারের ভোট গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের আসনে এ দফাতেই ভোট গ্রহণ হয়েছে। বুথ ফেরত জরিপগুলো বলছে এ দফায় প্রতিটি আসনে তৃণমূলই এগিয়ে রয়েছে। বাফুফের নির্বাচনের খবর। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। কামরুল আশরাফ খানকে 33 ভোটে হারিয়েছেন তিনি। 134 ডেলিগেটসের মধ্যে 83 জনেরই সমর্থন পান বাংলাদেশের এই ফুটবল কিংবদন্তি। এদিকে সহ সভাপতি ও সদস্য পদে ও সম্মিলিত পরিষদের প্রার্থীদের ছিল জয় জয়কার। সহ সভাপতি পদের 3টি ও সদস্য পদের 13 জনই নির্বাচিত হয়েছেন এই পরিষদ থেকে। টানা 2বার সভাপতি নির্বাচিত হলেও কাজী সালাউদ্দিনের এবারের লড়াইটা ছিল ভিন্ন মাত্রার। বিগত দিনের ব্যর্থতার সাথে প্রতিপক্ষের হুঙ্কারে অনেকেই ভেবেছিলেন সালাউদ্দিন অধ্যায়ের পরিসমাপ্তি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।
পরিস্থিতি প্রতিকূলে, কিন্তু কাউন্সিলররা ছিলেন অনুকূলে। যেখানে 50টি ভোট প্রতিপক্ষ টেনে নিতে সক্ষম হলেও সালাউদ্দিনের ব্যালট নম্বরে পড়েছে 83টি সিল। আর তাতে কিনা বাফুফের সভাপতির পদটি টানা তৃতীয়বারের মতো অলংকৃত হয়েছে বাংলাদেশের এই ফুটবল কিংবদন্তির হাত ধরে। ফুটবল সবচেয়ে বড়, ফুটবলের পরে শক্তিবাদী সবচেয়ে বড়। এই দুটো জিনিস পরিষ্কার করে আজকে আমাদের এই 21 জনের প্যানেল তারা নিজেদের হাতে ডিসাইড করে দিয়ে গেছে। আমি তাদের কাছে আবার এদিকে সালাউদ্দিনের মতো অতটা চ্যালেঞ্জ ছিল না তার প্যানেলের সহসভাপতি প্রার্থীদের, তাই 4 জনের মধ্য থেকে 3 জন নির্বাচিত হয়েছেন খুব সহজেই। বাকি একজন খুবই অল্প ব্যবধানে হারলেও কাউন্সিলরদের ম্যান্ডেট পেয়েছেন স্বতন্ত্র সহসভাপতি পদপ্রার্থী তাবিথ আওয়াল। সবাই মিলে মনে করেছে যে আমাকে আরেকবার দায়িত্ব দেওয়া উচিত, ফুটবলটা যেই পর্যায়ে ছিল তার চেয়ে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য। তো আমি আশাবাদী আছি যে এখন থেকে 4 বছর পরে সবাই সুস্থিতে বলতে পারবে যে সিদ্ধান্ত সঠিক হয়েছিল। অভিভূত আমি আমাদের ডেলিগেটদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সঠিক রায় দিয়েছে এবং আমাদের দায়িত্ব বেড়ে এখন বাড়ল। সভাপতি ও সহসভাপতি পদের মতো সদস্য পদেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সম্মিলিত পরিষদ। 15 জনের মধ্য থেকে বিজয় মাল্য পড়েছেন 13 জনই। মহিলা ফুটবল নিয়ে কাজ করি, আপনারা সবাই জানেন। আমার মহিলা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আজকে এসকোতে আমার যে অবস্থান সেটা আরো বেশি কাজে দিবে। প্রত্যেকটা জেলায় আমাদের যে কমিটমেন্ট ছিল, আমরা সেই কমিটমেন্টগুলি আমরা ফুলফিল করার চেষ্টা করব। ঢাকার মাঠে যারা ফুটবলার তাদেরকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করব। আমরা ফুটবলকে সারা বছর মাঠে রাখার চেষ্টা করব। নির্বাচনকে ঘিরে ছিল নানা সম্ভাবনা, নানা শঙ্কা। শেষ পর্যন্ত ভোটের হিসেব নিকেশে পুরনো সংগঠকদেরই আবারও নতুন করে গ্রহণ করেছেন কাউন্সিলররা, যেখানে আগামী 4 বছরের জন্য বাফুফের সভাপতি পদের দায়িত্বটা থাকলো কাজী সালাউদ্দিনের কাঁধেই। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়ল 31শে মে পর্যন্ত। অনিবন্ধিত সিম রোববার সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের বিচার করা হবে, তা না হলে ষড়যন্ত্র বন্ধ হবে না, গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। 12টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। নিয়মতান্ত্রিক রাজনীতি ও আইনের স্বাভাবিক প্রক্রিয়া রুদ্ধ করে সরকারি জঙ্গিবাদ উত্থানের পথ তৈরি করে দিচ্ছে, বললেন বেগম জিয়া। অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7ম দিনের মতো প্রতিবাদ কর্মসূচি পালন। হত্যাকারী শনাক্ত না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং বৃষ্টি না হওয়ায় রাজধানী সহ সারা দেশে বেড়েছে গরমের তীব্রতা। চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে আরও 2 জনের মৃত্যু। 2-3 দিনের মধ্যে কমতে পারে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া বিভাগ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।